অপ্রত্যাশিত আকাশে থমথমে কণ্ঠে সন্ধ্যা অবাক হয়। আকাশ তাকে থাপ্পড় মারার জন্য হাত তুলেও থেমে গেল কেন? সবচেয়ে বড় কথা, আকাশ তাকে এভাবে কান্না অফ করতে বলল। ভীষণ অবাক হয় সন্ধ্যা। চোখ মেলে আকাশের দিকে তাকায়। আকাশকে শান্ত দৃষ্টিতে নিজের দিকে চেয়ে থাকতে দেখে সন্ধ্যা ঢোক গেল। আকাশ এই কথা বলল, তার তো বিশ্বাস হয় না। আগে যখন সে কাঁদত তখনও আকাশ এভাবেই তাকে কাঁদতে বারণ করত। আজ আবারও একইভাবে আকাশ তাকে কাঁদতে বারণ করলো। সন্ধ্যা চোখ জোড়া ভিজে ওঠে। এই তো তার আকাশ, মনে হচ্ছে একদম তার আকাশ সামনে দাঁড়িয়ে আছে। তবে কি আকাশ তাকে আবারও ভালোবাসবে আর খারাপ ব্যবহার করবে না? এটুকু ভাবতে গিয়ে সন্ধ্যার ভেজা চোখ জোড়ায় পানি টইটুম্বর হয়ে আবারও কফটা নোনা জল গড়িয়ে পড়ে। আকাশ খেয়াল করে সন্ধ্যা আবারও কাছে। এবার সে রাগলো, ধমকে বলে, কাঁদতে নিষেধ করলাম না? সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আগের চেয়ে আর একটু অবাক হয়। আকাশ তাকে সেই আগের মতো কাঁদতে নিষেধ করছে? কেন করছে? সে কাঁদলে আকাশের কি? এই আকাশ তো তাকে শুধু আঘাত করে। সন্ধ্যাকে সে একইভাবে চোখের জল ফেলতে দেখে আকাশের আর সহ্য হলো না। রেগে সে খপ করে সন্ধ্যার হাত ধরে সন্ধ্যাকে টেনে নিয়ে ধাক্কা দিয়ে সন্ধ্যাকে বাড়ির বাইরে বের করে দিয়ে রাগান্বিত স্বরে বলে, রাস্তায় গিয়ে যত খুশি কাঁদ, আর একবার আমার সামনে এসে কাঁদলে থাপড়াতে থাপড়াতে একদম জানে মেরে দেব। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আবার আকাশ তার সাথে খারাপ ব্যবহার করছে, তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এবার সন্ধ্যার এত পরিমাণ রাগ হলো, সবসময় সে মুখ বুজে সহ্য করবে কেন? এদিকে আকাশ সন্ধ্যার মুখের উপর দরজা আটকাতে নেওয়ার আগে সন্ধ্যা তেড়ে যায় আকাশের দিকে। পা উঁচু করে দুহাতে আকাশের ওভারকোটের কলার চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, এই এবির বাচ্চা, এটা আমার স্বামীর বাড়ি। আমাকে আমার স্বামীর বাড়ি থেকে বের করে দেয়া তুই কে? আকাশ হতভম্ব হয়ে যায়। ছিচকাদুনি মেয়ের মুখ থেকে এমন ধারার কথা সে মোটেও আশা করেনি। প্রথমে তাকে নাম ধরে ডাকছিল, এরপর তাকে অমানুষ বলল, আর এখন একেবারে তুই করে বলে ফেললো। কত বড় সাহস মেয়েটার! সে ভাবতেই পারছে না, রাগে শরীর কাঁপছে। দুহাত মুষ্টিবদ্ধ করে ভস্ম করে দেওয়া দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। এতটুকু মেয়ের থেকে একের পর এক কটু ব্যবহার তার বিন্দুমাত্র হজম হচ্ছে না। এদিকে সন্ধ্যা একটু একটু ভয় পাচ্ছে। এই প্রথম সে আকাশকে তুই করে বলল। নিজেরই কেমন যেন লাগছে, কিন্তু সেই বা কি করবে? আকাশের প্রতিটা কাজে যেমন খারাপ লাগে তেমনি রাগ লাগে। তাছাড়া আকাশ তার সৌম্য ভাইয়ের সাথে যা করেছে, এরপর আকাশের সাথে খারাপ ব্যবহার করে তার নিজের গিল্টি ফিল হওয়ার ব্যাপারটাই বরং হাস্যকর। আকাশ এর চেয়েও কঠিন ব্যবহার ডিজার্ভ করে। সন্ধ্যার নিজেকে দুর্বল করলো না, বরং শক্ত করলো। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, বেয়াদব মেয়ে, আমার কলার ছাড় বলছি। সন্ধ্যাও সাথে সাথে উত্তর করে। ছাড়বো না। কি করবেন আপনি? আকাশের রাগ তরতর করে বাড়ছে। এই মেয়েকে যে সে কি করবে সে নিজেও জানে না। মনে হচ্ছে একে ঠাস করে মেরে দিলেও তার শান্তি হবে না। কল্পনার বাইরে শাস্তি দিয়ে এরপর একে মারবে। সন্ধ্যা আবারও বলে, আপনার কথায় আর কিচ্ছু হবে না, বুঝেছেন আপনি? আমাকে ভালো না লাগলে আপনি নিজ দায়িত্বে এ বাড়ি থেকে বেরিয়ে যাবেন। খবরদার, আমাকে আরেকবার এই বাড়ি থেকে বের হতে বলেছেন তো ভালো হবে না বলে দিলাম। কথাটা বলে সন্ধ্যা আকাশের কলার ছেড়ে আকাশকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে চলে যায়। আকাশ পা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এই এতটুকু মেয়েটা তাকে কি কি বলছে আকাশ আর টোটালি নিতে পারছে না। সে দ্রুত উল্টো ফিরে চেঁচিয়ে বলে, বেয়াদব মেয়ে, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, এক্ষুনি বেরোবে তুই। কথাটা বলতে বলতে সন্ধ্যার দিকে এগোয় আকাশ। সন্ধ্যা ঢোক গিলল। আবারও খারাপ লাগলো আকাশের এহেন ব্যবহারে। সন্ধ্যা শ্বাস নিয়ে নিজেকে কঠোর করে। সে আকাশকে ফেলে যেতে চায় না, কখনোই না। যদি আকাশ সারা জীবন তাকে না চেয়ে এমনই থাকে, তবে সে না হয় একদিন চলে যাবে। তার আগে আকাশের এমন পরিবর্তন আর তার ভাইয়ার প্রতি আকাশের এরূপ আচরণের জবাব নিয়ে তবে এই বাড়ি ছাড়বে। সে কেন মুখ লুকিয়ে থাকবে? কেন একা একা গুমড়ে পড়ে কাঁদবে? এমন করলে তার সৌম্য ভাইয়া সবচেয়ে বেশি কষ্ট পাবে। সৌম্য ভাইয়া তো তার বনুকে এত দুর্বল দেখতে চায় না। সবচেয়ে বড় কথা, তার সৌম্য ভাইয়ের সাথে হওয়া অন্যায়ের জবাব না নিয়ে সে কোথাও যাবে না। আর না তো যাবে প্রতিনিয়ত আকাশের তাকে অস্বীকার করার জবাব নিয়ে। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে শক্ত করে বলে, আমি বলেছি আমি আমার স্বামীর বাড়ি থেকে কোথাও যাব না, শুনতে পাননি আপনি? আকাশের পা থেমে যায়। সন্ধ্যা থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে সে। সন্ধ্যার আবারও সে একই কথা শুনে আরো রাগলো। দাঁতে দাঁত চেপে বলে, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, আমার লাইফে বউ তো দূর, গার্লফ্রেন্ড অব্দি ছিল না। যতবার তাকে অস্বীকার করার জন্য আকাশের মুখ থেকে কটু বাক্য উচ্চারিত হয়, ততবার সন্ধ্যার দলাপাকি কান্না আসে। এবারেও তার ব্যতিক্রম হয় না। সন্ধ্যা নিজেকে সামলালো। আকাশের এমন আচরণের কারণ তো সে ঠিক বের করবে। অতঃপর বলে, আপনি মিথ্যে বলছেন। আপনার বউ ছিল আর আপনি তাকে ভালো। আকাশ মাঝখান থেকে চিৎকার করে বলে,
আর একটা কথা বললে তোকে জুতো পিটা করবো, বেয়াদব মেয়ে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে উঠে আকাশের কথার উত্তর হিসেবে বলে। আপনি মিথ্যে বলে আপনাকে আমি চটি পেটা করব। সন্ধ্যার বলা চটি পেটার অর্থ বুঝল না আকাশ, অদ্ভুত কণ্ঠে আওড়ায়। হোয়াট ইজ চটি? আকাশ ডান পাশে দাঁড়ানো একজন গার্ড বলে। বস, মেয়েরা পায়ে যেটা পরে। কথাটা শুনে আকাশ বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। কি, এই মেয়ে ওর পায়ের চটি দিয়ে তাকে পেটাতে চাইছে? কত বড় সাহস ভাবা যায়। শক্ত চোখে সন্ধ্যার দিকে তাকায়, ডান হাতে গলায় ঝুলানো চেন ধরে টানে, যেন সন্ধ্যাকে ঠিক এভাবেই ছিঁড়বে। সন্ধ্যা ঠোক গিলল। এই আকাশকে দেখে তার হুট করে ভীষণ ভয় লাগে, যেটা এখন লাগছে। সে অলরেডি অনেক কিছু বলে ফেলেছে। আসমানি নওয়ানো বাড়িতে নেই। এই আকাশ তো আর আকাশ নয় যে তার কথায় রাখলেও ভালোবাসতে আসবে, বরং এই লোকটা রেগে তাকে মারতে আসে। সন্ধ্যা আর এখানে দাঁড়ালো না। আকাশ আবারও তার দিকে এগুতে দেখে সে এক প্রকার দৌড়ে একটা ঘরে গিয়ে ঘরের দরজা ঠাস করে বন্ধ করে দেয়। আকাশ সন্ধ্যাকে ধরার আগে সন্ধ্যার দরজা বন্ধ করে দেওয়ায় আকাশে রেগে আরো বোম হয়ে যায়। রাগান্বিত স্বরে বলে। বেয়াদব মেয়ে, তোকে ছাড়বো না আমি। পেছন থেকে একজন বলে। কিন্তু বস, আপনি তো মেয়েটিকে ধরতেও পারলেন না, ছাড়বেন না কিভাবে? আকাশ লোকটার দিকে তেড়ে আসে, কলার ধরে চিবিয়ে চিবিয়ে বলে। ধরতে পারলাম না মানে? ওকে আমি ধরেই ছাড়বো, নয়তো আমার নামও এভি নয়। কথাটা বলে একটা চেয়ারে লাথি দিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায় আকাশ। সৌম্য ইরাকে নিয়ে তাদের গ্রামের এক পুকুর পাড়ে বসে আছে। উপরে গাছ, শীতের রোদের ছিটে ফোটা তাদের গায়ে এসে পড়ছে। সৌম্যর গায়ে একটা জ্যাকেট, ইরার পরনে শাড়ির উপর একটা পাতলা সোয়েটার, তারপর একটা চাদর জড়ানো। সৌম্য এক ধ্যানে তাকিয়ে আছে পুকুরের টলটলে পানির দিকে, যেখানে রৌদ্র অনেকটা জায়গা জুড়ে বিছিয়ে আছে। ইরা সৌম্যর কাঁধে মাথা রেখে চোখ বুজে রেখেছে। মেয়েটার অশ্রু থামছে না আজ। কেন এমন হচ্ছে তাদের সাথে? কেন তার সৌম্যর সাথে এমন হচ্ছে? বেশ কিছুক্ষণ পর ইরা নিজেকে সামলায়, সোজা হয়ে বসে দুহাতে চোখ মুখ মুছে নেয়। সৌম্যর দিকে তাকিয়ে মলিন গলায় বলে। আমরা এখন কোথায় থাকবো সৌম্য? সৌম্য তাকায় তার বউয়ের দিকে। মেয়েটার মুখের ডান পাশ বেশ কালচে রঙের। সৌম্য তাকিয়ে রইল। তার বউয়ের মুখের এই দাগ, এই ত্যাগ শুধু তার জন্য। সে কেন দুঃখ পাচ্ছে? ভালোবাসার চেয়ে বড় কিছু হয়? হয় না। তার বাড়ি ধসে পড়েছে, তাতে কি? তার ইরাবতী, তার ভালোবাসা তো আছে। তার কাঁধে মাথা রাখছে, এটাই প্রকৃত সুখ। সৌম্যকে চুপ দেখে ইরা চোখ জোড়া আবারও ভেজে ভাঙা স্বরে ডাকে। সৌম্য! সৌম্য ইরাকে তার বুকে শক্ত করে জড়িয়ে নেয়। ইরাও জড়িয়ে ধরল সৌম্যকে। ফুপিয়ে ওঠে মেয়েটা, ভাবে তার সৌম্যর কষ্ট হচ্ছে। তার সৌম্য কষ্ট পেলে সে কি করে ঠিক থাকবে? সে পারে না। সে চায় সৌম্য ভালো থাকুক, খুব ভালো থাকুক। কিন্তু কেন আল্লাহ তার সৌম্যকে একটুখানি ভালো থাকতে দেয় না? সৌম্য অনেকটা সময় চুপ থাকলো, একটা টু শব্দ করলো না। নীরব থেকে ইরাকে অনুভব করলো তার ভালোবাসা। এটা ভাগ্যের জোরে এই মেয়েটাকে সে পেয়েছিল। বহু কষ্ট সহ্য করে সে তার ইরাবতীকে পেয়েছিল। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। ইরাকে ছেড়ে দুহাতের আজলায় ইরার মুখ নেয়। ইরা কান্নামাখা চোখ জোড়া খুলে তাকায় সৌম্যর পানি। সৌম্য দুহাতের বুড়ো আঙ্গুল দ্বারা ইরার ভেজা গাল মুছে দেয়। ইরার চোখে চোখ রেখে বলে। রিজিকের মালিক আল্লাহ, সব ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এটুকু বলে থেমে যায় সৌম্য। ইরার কপালে কপাল ঠেকিয়ে চোখ বুজে বলে। ওসব বাড়ি গাড়ি ধ্বংস হয়ে যাক, হাজারটা বাধা পেরিয়ে দিন শেষে আমার প্রতি তোমার ভালোবাসা চিরদিন অটুট থাকুক। আমি দুনিয়াবি বাড়ি গাড়ি টাকার মোহে আটকাই না। আমি আটকে গেছি তোমার মোহে ইরা পাখি। শুধু তুমি বদলে যেও না, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমায় ভালোবেসো। আমি আমার ইরা পাখির সুখের জন্য জান কুরবান করব, এতেই প্রকৃত সুখ। কথাগুলো বলে সৌম্য থামে। ইরার কপালে তার ঠেকানো কপাল সরায়, তাকায় ইরার পানে। ইরা অবাক হয়ে সৌম্যকে দেখে। অতি আনন্দে আবেগে অশ্রু গড়িয়ে পড়ে। সৌম্যর গালে হাত দিয়ে বলে। ভালোবাসি সৌম্য। সৌম্য হাসলো। কোথায় যেন শুনেছিল গাছতলায় বসে সুখী হওয়া যায় যদি পাশে ভালোবাসার মানুষটা থাকে। কথাটা আজ তাদের সাথে ভীষণ রকম ভাবে মিলে গেল। সৌম্য ইরার হাতের তালুতে একটা চুমু এঁকে বলে। বাড়ি গাড়ি টাকা পয়সা হারানোর শোক আমাকে দুঃখ দিতে পারবে না ইরাবতী। তাই এসব ভেবে আর কাঁদবে না। আমি বাড়ি হারিয়েছি, তোমাকে নয়, তাই আমি সুখী। ইরা উত্তর করে। আমিও। কিন্তু আকাশ ভাইয়া। মাঝপথে সৌম্য মলিন হেসে বলে। মানুষ কাউকে কষ্ট দিয়ে যতটা অশান্তিতে ভোগে, ততটা অশান্তিতে সে ভোগে না যে তার শিকার হয়। আকাশ ভাইয়ের মাঝে যদি একটি মন থেকে থাকে, তবে সে তার ছোট ভাইকে দেয়া কষ্টের কারণে দিন শেষে ঠিকই ছটফট করবে। সে কেন এমন করছে জানি না, তবে আমি এটুকু জানি, সময় যেমন সব কিছু এলোমেলো করে দেয়, সেই সময়ই আবার সব কিছু গুছিয়ে দেয়।
ততদিন ধৈর্য রাখতে হয় ইরাবতী। ইরা খুব মন দিয়ে শুনল সৌম্যর কথা। সৌম্য কি সুন্দর করে কথা বলে। ইরার এখন অনেকটাই হালকা লাগছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, ল্যাপটপ তো নেই, আবারও চাকরির পরীক্ষা দিব ইরাবতী। কয়েক মাস আমরা অভাবী সংসারে নিজেকে মানিয়ে নিতে পারবে না ইরা পাখি। এবার ইরার কান্না পায়। সৌম্য এভাবে কেন বলে? সে সৌম্যের দুঃখের দিনে সৌম্যর পাশে থাকবে না তো কার পাশে থাকবে? ইরা হাঁটুতে ভর দিয়ে সামান্য উঁচু হয়। সৌম্য কিছু বোঝার আগে ইরা শক্ত করে সৌম্যর গলা জড়িয়ে ধরে ধরা গলায় বলে, তুমি জানো না, আমি আমার সৌম্যের জন্য সবকিছু করতে পারি। সৌম্য মৃদু হাসলো, কিছু বলল না। ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে। সৌম্য ইরাকে নিয়ে বাস কাউন্টারে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই বাস থেকে নামলো, কোথায় যাবে সেটাই ভাবছে। গত 3 মাস আগে ইরার মা মারা গিয়েছে। ইরার বাবা যে সম্পত্তি ছিল সব সম্পত্তি ইরার মায়ের থেকে ইরার মায়ের বাড়ির মানুষেরা কবে লিখে নিয়েছে ওরা নিজেরাও জানে না, ঠিক যেমন আকাশ তার সাইন কিভাবে নিয়েছে সে জানে না। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। গ্রামে জমি কিনে বাড়ি করার পর হাত অনেক খালি ছিল। এর মধ্যে সন্ধ্যার গলা অপারেশনে মোটা অঙ্কের একটা টাকা গিয়ে বলতে গেলে 1 টাকাও ছিল না। এরপর কমাস ফ্রিল্যান্সিং করে কিছু টাকা জমিয়েছিল, আর সেই কিছুর পরিমাণ মাত্র 18,000 টাকা। যে টাকা দিয়ে তারা এই ঢাকা শহরে কোন বাড়ি উঠবে, কি খাবে, সেসব নিয়েই ভাবছে সৌম্য। প্রায় অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে থাকতে ইরার পা ব্যথা হয়ে গিয়েছে। ঢাকা টু বগুড়া টানা 2বার জার্নি করে এমনিতেও শরীরটা ভীষণ দুর্বল লাগছে। ইরা তার ক্লান্তিকর মাথা সৌম্যর বাহুতে ঠেকালে সৌম্য ইরার দিকে তাকায়, জিজ্ঞাসা করে, খারাপ লাগছে ইরাবতী? ইরা ক্লান্তিতে নুইয়ে পড়া মুখখানা সৌম্যর দিকে করে বলে। একটু। সৌম্য বাঁ হাতে ইরাকে তার সাথে আগলে নিল। আশেপাশে তাকিয়ে রিক্সা খুঁজে ঠিক করলো রিহানের বাড়ি যাবে। আকাশের বাড়ি তো কখনোই যাবে না। আপাতত আজকে রাতটা থাকার জন্য রিহানের বাড়ি ছাড়া আর কিছু মাথায় আসলো না। ঠিক করলো আজ রাতে রিহানের বাড়ি থেকে আগামীকাল বাড়ি খুঁজতে বেরোবে। একটা রিক্সা তাদের সামনে এসে দাঁড়ালো। সৌম্য ইরাকে নিয়ে রিক্সায় উঠে পড়ে। রিক্সা চলতে শুরু করলে সৌম্য নিজে থেকে ইরার মাথা তার কাঁধে রেখে ইরাকে বা হাতে জড়িয়ে ধরে। ইরা চোখ বুঝলো। হাজারটা দুঃখের মাঝে প্রিয় মানুষের কাঁধে মাথা রাখার সুখ তার কাছে এখনো আছে। সৌম্যর ভাষে এটাই প্রকৃত সুখ। এই তো তারা বাড়ি হারিয়েও সুখী, দিব্যি সুখী, কারণ তাদের ভালোবাসা হারায়নি, আর না কখনো হারাবে। মাগরিবের নামাজ পড়ে জায়নামাজে বসে সন্ধ্যা কতক্ষণ যে কাঁদলো তার ইয়াত্তা নেই। খুব করে চাইলো আল্লাহ সব ঠিক করে দিক, সুখ না দিল কিন্তু এত দুঃখ থেকে অন্তত মুক্তি দিক। কেঁদে কেটে জায়নামাজ ভাঁজ করে রাখে। আসমানি নওয়ানের ডাকে সন্ধ্যা তাকায় দরজার দিকে। মায়ের মতো একজনকে দেখে সন্ধ্যা দৌড়ে এসে ভদ্রমহিলাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। আসমানি নওয়ান সন্ধ্যার পিঠে হাত রাখে। আজ সারাদিন সে বাড়ি ছিল না। অনেকের সাথে কথা বলেছে, অনেক খুঁজেছে। গত 3 বছরে 1 ফোঁটা প্রমাণের আশায় যা দিয়ে আকাশকে সামান্য হলেও কনভিন্স করতে পারবে, কিন্তু সে ব্যর্থ হয়ে বাড়ি ফিরেছে। আর বাড়ি ফিরে সৌম্যর সাথে করা আকাশের ঘটনায় ভদ্রমহিলা রীতিমতো বড়সড় শক পেয়েছে। তিনি একটু বুঝতে পারছেন আকাশ কেন এসব করছে। কি এমন শত্রুতা বাঁধলো যে আকাশ সৌম্যর পিছনে ভাবে উঠে পড়ে লাগলো। সন্ধ্যা বহু কষ্টে নিজেকে সামলে বলে, তোমার ছেলে এসব কিভাবে করতে পারলো আম্মা? সৌম্য ভাই অনেক কষ্ট পেয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে। তোমার ছেলেকে কিন্তু ছাড়বো না, আমি বলে দিলাম। আসমানি নওয়ান সন্ধ্যার চোখের পানি মুছে দেয়। মৃদুস্বরে বলে, সৌম্য এখন কোথায়? সন্ধ্যা উত্তর দেয়, জানি না, অনেকবার কল করেছি কিন্তু প্রতিবারই ফোন বন্ধ দেখায়। চিন্তা হচ্ছে আমার। আসমানি নওয়ান কিছু একটা ভেবে বলে, তোর ভাইয়ের একটা বন্ধু ছিল যে, কি যেন নাম? রিহান ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ওই রিহানকে একটা কল করে দেখ, সৌম্য কোথায় ও জানতে পারে। ও তো সৌম্যর বন্ধু। সন্ধ্যা মাথা নাড়ালো। এটা তো তার মাথায় আসেনি। 2 হাতে ভেজা মুখ মুছে সন্ধ্যা তার ফোন থেকে রিহানের নাম্বারে কল করে। প্রথমবারই রিসিভ হয়। সন্ধ্যা বিচলিত কণ্ঠে বলে, রিহান ভাইয়া, আমার সৌম্য ভাইয়া কোথায়, আপনি কি জানেন? ওপাশে রিহান চুপ থাকলো। অনেকগুলো মাস পর আজ সন্ধ্যার কণ্ঠ শুনলো ছেলেটা। কণ্ঠ শুনেই বুঝেছে সন্ধ্যা কেঁদেছে হয়তো। সৌম্য ইরা তার বাসায় আসার পর সে ইরার থেকে সব শুনেছে। সৌম্য চাপা স্বভাবের, ওকে জিজ্ঞাসা করলেও এড়িয়ে গিয়েছে। কিন্তু ইরা নিজে থেকেই বলেছে রিহান আকাশের ফিরে আসা থেকে শুরু করে আকাশের প্রতিটা কর্মকাণ্ড শুনে অবাক হয়েছে। সন্ধ্যা ভালো নেই ভেবে ছেলেটার মুখে ব্যথার ছাপ। সে সন্ধ্যাকে পায়নি, কিন্তু সে সবসময় চেয়েছে সন্ধ্যা ভালো থাকুক, কিন্তু সন্ধ্যা ভালো নেই। এটা ভাবলে রিহানের কষ্টের রেশ বেড়ে যায়। সন্ধ্যা কোনো রেসপন্স না পেয়ে আবারও ডাকে, রিহান ভাইয়া? রিহানের ধ্যান ভাঙে উত্তর দেয়, সৌম্য, আমার বাড়িতেই আছি। কথাটা বলে রিহান বেশ দোনা মনে করে বলে, তুমি কি কেঁদেছো সন্ধ্যা? সৌম্য রিহানের বাড়ি শুনে সন্ধ্যা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে রিহানের প্রশ্নে সে ভীষণ বিব্রত বোধ করে। ছোট করে বলে, সর্দি লেগেছে ভাইয়া, রাখছি।
বলেই কল কেটে দেয় সন্ধ্যা। রিহান চোখ বুজে চাপা শ্বাস ফেলে। রিহানের ইচ্ছে ছিল সন্ধ্যার বাচ্চা হওয়ার পর বাচ্চাটার বয়স কয়েক মাস হলে সে সন্ধ্যাকে বিয়ের প্রস্তাব দিবে। সন্ধ্যার পুরো জীবন এখনো পড়ে আছে, সারা জীবন তো কেউ একা থাকে না। সন্ধ্যাও দিনে দিনে আকাশকে ভুলে মুভ অন করবে, আর সন্ধ্যার সঙ্গী হবে সে। তার ভাবনা শুরু হতে না হতে ইতি ঘটে গেল। রিহানের ভীষণ আফসোস হলো আকাশ ফিরে আসায়। কেন যেন রাগও হলো আকাশের উপর। আকাশ না ফিরলে সন্ধ্যা রানী তার হতো। সন্ধ্যার বাচ্চাকে সে ফেলতো না, সে সন্ধ্যার বাচ্চার বাবা হতো, তার কোনো প্রবলেম ছিল না। কিন্তু সব এক নিমিষে ভেস্তে গেল আকাশ ফিরে আসায়। সৌম্য রিহানদের বাড়ি আছে এটা শুনে সন্ধ্যা আসমানি নোমানকে জানালে ভদ্রমহিলা সন্ধ্যাকে নিয়ে রিহানদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর দেরি করেনি। আকাশ সৌম্যকে বের করে দেওয়ার পর সৌম্য যে আর এই বাড়ি আসবে না এটা তারা সবাই খুব ভালো করেই জানে, না জানার কথাও না। সৌম্য ভীষণ আত্মসম্মানবোধ সম্পন্ন ছেলে, তা সবার জানা। আর এই জন্য আসমানি নোমান নিজে সৌম্যর কাছে আসছেন। সন্ধ্যা রিহানদের বাড়ি চেনে, তাই অসুবিধা হয়নি। আসমানি নোমান মূলত আকাশের ব্যাপারে অনেক অজানা কথা সন্ধ্যা সৌম্যকে জানাতে চায়। এই পরিস্থিতিতে আকাশের ব্যাপারটা খোলাসা করা ভীষণ প্রয়োজন বোধ করলো। সাথে এটাও জানাবে আকাশ স্মৃতিহারণের কারণে সৌম্যকে চিনলে উদ্ভট আচরণ করছে আর সন্ধ্যাকে চিনছে না। সন্ধ্যার আসমানি নোমান রিহানদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা দুবার কলিং বেল চাপলে রিহানের মা এসে দরজা খুলে দেয়। সন্ধ্যা রিহানের মাকে সালাম দিলে ভদ্রমহিলা গোমরা মুখে সন্ধ্যা সালামের উত্তর নেয়। সৌম্য সন্ধ্যা তার বাড়ি আসে সে মোটেও খুশি নয়, কারণ তার ছেলের ছন্নছাড়া জীবনের জন্য সে সন্ধ্যাকে দায়ী করে। রিহানকে হাজারবার বিয়ে করার কথা বলেও রাজি করাতে পারেনি। রিহানের উত্তর সে এক্ষুনি বিয়ে করবে না, সময় লাগবে তার। তিনি খুব ভালোই বুঝে রিহান তাকে থামিয়ে রাখার জন্য এই কথা বলে। ছেলের এমন অবস্থা দেখলে কোন মা মেনে নেয়? এই জন্য এই সন্ধ্যার দোষ না থাকলে সে সন্ধ্যাকেই দোষী মনে করে। আসমানি নওয়ান সন্ধ্যা ভেতরে যায়, তাকে ডাকে সৌম্য ভাইয়া বলে। বনুর গলা পেয়ে সৌম্য রুম থেকে বেরিয়ে আসে। সৌম্যর পরনে হাত কাটা একটা কালো টি শার্ট, কালো প্যান্ট। বেশিক্ষণ হয়নি রিহানের বাড়ি এসে পৌঁছেছে। জ্যাকেট খুলে রেখে হাত মুখ ধুয়ে মাত্র বেরিয়েছে, তখনই বনুর গলা পেয়ে বেরিয়ে এসেছে। ভাইয়ের শুকনো মুখ দেখে সন্ধ্যা চোখের কোণে পানি জমে। দ্রুত পায়ে এগিয়ে এসে ভাইয়ের বুকে মাথা রাখে, জড়িয়ে ধরে শক্ত করে। তার ভাই তার প্রথম আশ্রয়স্থল। একসময় তার পাশে একটা পোকাও ছিল না, শুধু তার ভাইয়া ছিল। কত কষ্ট করে তাকে বড় করেছে তার ভাইয়া। বাবা মা সবার ভালোবাসা তার ভাইয়া একাই তাকে দিয়েছিল। সে মানুষটা আজ এখন এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তখন সন্ধ্যা কি করে মানবে? সন্ধ্যা খুব করে চাইলো তার সৌম্য ভাইয়ের সব দুঃখ তার হোক, কিন্তু তার ভাইয়া ভালো থাকুক। সৌম্য সন্ধ্যার মাথায় হাত রেখে ডাকে। বনু, সন্ধ্যা মাথা তুলে তাকায়, ভেজা কণ্ঠে বলে, ভাইয়া তোমার বাড়ি? সন্ধ্যার গলা বেঁধে আসে। সৌম্য মৃদু হাসলো, বোনের চোখের পানি মুছে দিয়ে বলে, এসব কেন ভাবছিস? আমি ঠিক আছি বনু। আমার কাছে ইরাবতী আর তুই আছিস তো, তোরাই আমার সবচেয়ে বড় সম্পদ। সন্ধ্যা মলিন মুখে তাকায়। আসমানি নওমান এগিয়ে এসে বলেন, সৌম্য আব্বা, আমার কিছু কথা আছে তোমাদের সাথে, বসবা একটু? সৌম্য আসমানি নওমানের দিকে তাকায়। ছেলের কাছে ভদ্রমহিলা যে ভীষণ আপসেট তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। সৌম্য সম্মতি দেয়। রিহান ড্রয়িং রুমে নিয়ে যায় সবাইকে নিয়ে। সৌম্যর দুপাশে ইরা, সন্ধ্যা বসে, আসমানি নওমান সামনে বসে, আরেক পাশে রিহান বসে, যার দৃষ্টি সন্ধ্যার শুকনো মুখের দিকে। সন্ধ্যা বাইরে বের হলে মাঝে মাঝে রাস্তা থেকে দূর থেকে দেখতো, মাঝে অনেকগুলো দিন আর দেখা হয়নি। আসমানি নওমানের কথায় তার ধ্যান ভাঙে। জ্যাক ডালটন, যাকে আমরা সবাই জেডি বলে ডাকি, জেডি আকাশের স্কুল লাইফের ফ্রেন্ড। আকাশ যখন ক্লাস 5-এ পড়ে তখন তাদের বন্ধুত্ব হয়েছিল। ওদের বন্ধুত্ব স্কুল, কলেজ, এমনকি ভার্সিটি পর্যন্ত সবার চোখে পড়ার মতো ছিল। এমনও হয়েছে আকাশ জেডির মেসে গিয়ে 1 সপ্তাহ টানা থেকেছে। আকাশের বাবা আকাশকে নিতে গেলে আকাশ আসতো না। এই আলিশান বাড়ি রেখে ও জেডির কাছে গিয়ে পড়ে থাকতো ছোটোখাটো মেসে। একজনের জায়গায় দুজন গাদাগাদি করে থাকতো। আমি আকাশের বাবা রাগ করলেও আকাশ সেসব গায়ে মাখতো না। অ্যাবি, জেডি এদের সম্পর্কটাই ছিল এমন যে ওদের নিয়ে পুরো দুনিয়ার মানুষ হাজারটা কথা বললেও ওরা দুজন দুজনের গলা ধরে থাকতো, কারো কথা কানে নিত না। কলেজ লাইফ পর্যন্ত আমি আকাশ, জেডি দুজনকেই খুব ভালোভাবে দেখলাম। কিন্তু ভার্সিটি ওঠার পর জেডি হঠাৎ ইংল্যান্ড পাড়ি জমায়। আকাশ তখন দিশেহারা ছিল। জেডি তার 24 ঘন্টা একসাথে থাকার মতো বন্ধু ছিল। হঠাৎ এত কাছের বন্ধু কিছু না বলে না কয়ে চলে গেলে যেমন হয়, আকাশের অবস্থা তেমনই হয়েছিল। ভার্সিটির প্রথম সেমিস্টারের এক্সাম পর্যন্ত আকাশ দেয়নি জেডির সুখে। আমার আর ওর বাবার কাছে এসে বাচ্চাদের মতো বায়নাও করেছে জেডিকে বাংলাদেশে ফিরতে বলতে, কিন্তু জেডির সাথে আমাদের আকাশের মাধ্যমেই পরিচয়। আমরা জানতাম না জেডি কোথায়।
যোগাযোগও করতে পারিনি। দেখতে দেখতে সেকেন্ড সেমিস্টার চলে আসে। আকাশের পড়ায় মন নেই, সে বন্ধুর সুখে তখনও কাতর। আমি আর আকাশের বাবা আকাশকে বোঝালাম সে আবারও এক্সাম না দিলে ইয়ার লস যাবে, আর সে অনার্স শেষ করলে তাকে আমরা বিদেশে পাঠাবো। সে যে দেশে জেডি গিয়েছে সেই দেশেই পাঠাবো। আকাশের কথা ছিল জেডি ভার্সিটি ভর্তি হওয়ার পর চলে গিয়েছে, ও ফিরলে তারা একসাথেই এক্সাম দিবে, নয়তো সে একা একা উপর ক্লাসে উঠে যাবে, যা আকাশের ভীষণ অপছন্দের ছিল। যেখানে সে আর জেডি স্কুল লাইফ থেকে আলাদা, ক্লাস তো দূর, আলাদা বেঞ্চেও কখনো বসেনি, সেখানে তাদের ক্লাস আলাদা হয়ে যাবে আকাশ মানেনি। ভাগ্য সহায় থাকায় 4 মাসের মাথায় জেডি বাংলাদেশে ফিরে আসে। এয়ারপোর্ট থেকে সর্বপ্রথম আমাদের বাড়িতে আসে। কোনো দিকে না তাকিয়ে আকাশকে জাপটে ধরে সেদিন কেমন অদ্ভুতভাবে কেঁদেছিল। আমি, আকাশের বাবা অবাক হয়েছিলাম। আকাশ ভীষণ বিচলিত হয়ে জিজ্ঞেস করতে থাকে জেডির কি হয়েছে। আমরাও জিজ্ঞেস করি, কিন্তু জেডি কিছুই বলেনি, খুব দ্রুত নিজেকে সামলে নিয়েছিল। পরবর্তীতে জেডি আকাশকে এই ব্যাপারে কিছু বলেছিল কিনা জানি না। আমি জিজ্ঞেস করলে আকাশ প্রতিবারই এড়িয়ে গিয়েছে। এরপর আবারও তাদের সেই বন্ধুত্ব। তারা একসাথে এক্সাম দিল, প্রথম সেমিস্টারের রিটেক দিল একসাথে। কিন্তু বছর খানেক পর খেয়াল করলাম আকাশের মাঝে অনেক পরিবর্তন। ধীরে ধীরে এর পরিসর বাড়তে থাকলো। আকাশের উগ্রতা, চালচলন কেমন যেন হয়ে গেল। আকাশকে চিনতেই পারতাম না আমরা। আমার নিজেকে দিশেহারা লাগে। আমি কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছিলাম না। আকাশের আচরণে এত পরিবর্তন হয়েছিল যে ও রাতে ক্লাবে পর্যন্ত যেত, সারা রাত ক্লাবে কাটিয়ে সকালে বাড়ি ফিরত। একটানা কথাগুলো বলে আসমানি নওয়ান থেমে যায়। সন্ধ্যার দৃষ্টিতে বিস্ময়ে আসমানি নওয়ান খেয়াল করলেন তা। দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন। আকাশের জীবনে কোনো মেয়ের অস্তিত্ব ছিল না, কারণ আমি পুরোপুরি জানি। তবেও মেয়েদের প্রতি ভীষণ বিতৃষ্ণা ছিল কোনো এক অজ্ঞাত কারণে। এটা বুঝেছিলাম যখন আমি ওকে ভালো পথে আনার জন্য বিয়ে দিতে চাইছিলাম। ও ভার্সিটি পড়াকালীন ওকে বিয়ে দিলে ভালো মেয়ের সংস্পর্শে এসেও ভালো হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু আকাশকে রাজি করাতে পারিনি। অনেক চেষ্টা করেছি, বারবার ব্যর্থ হয়েছি। এরপর জানতে পারলাম আকাশ আসলে জেডির জন্যই এমন হয়েছে। ওই যে কথায় আছে, সঙ্গদোষে লোহা ভাসে, আকাশের ক্ষেত্রে তেমনই হয়েছিল। জেডির সব চালচলন যেন আকাশ নিজের মাঝে নিখুঁতভাবে আয়ত্ত করে নিয়েছিল। আমার তখন জেডিকে অসহ্য লাগতো। ওর জন্যই আমার ছেলে সেদিন বেপথে গিয়েছিল। আমি জেডির সঙ্গ ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি এখানেও ব্যর্থ হয়েছি। জেডি আর আকাশের বন্ধুত্বের বন্ধন এতটা দৃঢ় ছিল, এগুলো ঠুনকো কিছুতে ভাঙতো না। আমি অনেক চেষ্টা চালানোর পর একদিন সফল হই, যখন আকাশ আর জেডি 3rd ইয়ারে। তখন অরুণ আমাকে অনেক সাহায্য করেছিল এই ব্যাপারে। এরপর আকাশ ভার্সিটির সবার সামনে জেডিকে অপমান করেছিল খুব বাজেভাবে। জেডিও প্রিয় বন্ধুর থেকে এত অপমানিত হয়ে দেশ ছেড়ে চলে যায়। তারপর আকাশ কেমন যেন নির্জীব হয়ে যায়। আসমানি নওয়ান কথায় দাড়ি টানে সময় নেয়। সৌম্য, ইরা, রিহান ভার্সিটি গিয়েছিল যখন আকাশেরা লাস্ট ইয়ারে ছিল। তারা মাঝে মাঝে জেডি আর অ্যাভিকে দেখতো, আবার কখনো দেখতো না। তারা এত কিছু জানতো না, লোকমুখে শুধু শুনেছিল অ্যাডি জেভি 2 বন্ধু, এইটুকুই। সকলের মুখে অজানা কৌতূহল। বোধহয় জানতে চাইছে আসমানি নওয়ান আর অরুণ কি এমন করেছিল যে অ্যাভি জেডি এদের এত ভালো বন্ধুত্ব মুহূর্তে ভেঙে গেল। আসমানি নওয়ান এই বিষয়ে কিছু বললেন না, এটুকু স্কিপ করে আবারও বলতে শুরু করে। আকাশ ভীষণ একরোখা টাইপ। ওকে যদি কোনো কিছু একবার বিশ্বাস করানো যায় তাহলে সেখান থেকে বের করা খুব কঠিন। কদিন পর জেডি দেশে ফিরে আসে আকাশের পিছু পিছু ঘুরে, কিন্তু আকাশ তার জায়গায় স্ট্রিক্ট। কিছুদিনের মাথায় আকাশ ওর সোনালির চোখের মণিজোড়া ঢেকে ফেলে কালো লেন্সে, কারণ জেডি ওর সোনালির চোখ পছন্দ করত। ও জেডিকে কষ্ট দেওয়ার জন্য, জেডির পছন্দ অ্যাভয়েড করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল। আমি নিষেধ করিনি, বরং বলেছিলাম ও অন্ধ হয়ে গেল লেন্স পরে থাকুক, তবু জেডিকে ভুলে যাক। জেডির ছায়াও আকাশের উপর না পড়ুক, ভালো মানুষ হয়ে থাক, এটাই চেয়েছিলাম। দেখতে দেখতে আকাশের অনার্স শেষ হয়। সে আমাদের জানায় সে ইংল্যান্ড পিএইচডি করতে যেতে চায়। আমরা নিষেধ করিনি, বরং ভেবেছিলাম
ওখানে গিয়ে নতুন বন্ধু হবে, নতুন বন্ধু হয়ে জেডিকে ভুলে যাবে। কিন্তু আমাদের ভাবনা সঠিক হয়নি। আকাশ ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করেছে ঠিকই, সাথে নিজেকে গড়েছিল এক মাফিয়া হিসেবে, যে বিভিন্ন খারাপ কাজে জড়িত হয়ে গিয়েছিল। খুন খারাপি থেকে শুরু করে বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িয়ে গিয়েছিল। পিএইচডি শেষ করে আকাশ যখন বাড়ি ফিরল, তখন আমরা কেউ আকাশকে চিনতে পারিনি। সে কারো কথা শুনতো না। বাসায় অনেক বড় বড় উচ্চ পদস্থ মানুষদের আসা যাওয়া থাকতো, যাদের সাথে আকাশের মেলামেশা ছিল। রাত বিরাতে বাড়ি ফেরা, কেউ একটু উঁচু গলায় কথা বললে হাত পা ভেঙে দেয়া, আবার কাউকে কাউকে চোখের পলকে লাশ বানিয়ে দেয়া। নিত্যদিন মদ্যপান করত পানির মতো। মানুষ দিনে যে পরিমাণ পানিও খায় না, তেমন মদ পান করত আকাশ। এসবই ছিল আকাশের নিত্যদিনের সঙ্গী। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম আকাশের বেশভূষায়। আকাশকে যতবার বোঝাতে গিয়েছি, আকাশ ততবার গা ছাড়া ভাবে থেকেছে, আমার সাথে হেয়ালি করেছে। অবাক করার ব্যাপার ছিল, জেডি ইংল্যান্ড থাকলেও জেডির সাথে আকাশ তার সম্পর্ক সেদিনও জোড়া লাগায়নি। একরোখা আকাশ জেডিকে বরাবরের মতোই দূরে সরিয়ে রেখেছিল। আমি অধৈর্য হয়ে গেলাম। মনে হলো আকাশকে বিদেশে পড়তে পাঠানোই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি আর না পেরে আকাশকে শাসন করতে গেলাম, চিৎকার চেঁচামেচি করলাম, থাপ্পড় মারলাম। আকাশ সেদিন অনেক রেগে গিয়েছিল। পুরো বাড়ির জিনিস সব তছনছ করে রাগ নিয়ে আবারও পাড়ি জমিয়েছিল ইংল্যান্ড, যা আজ থেকে 3 বছর আগের কথা। আজ আকাশের স্মৃতি সেখানেই আটকে আছে। কথাগুলো বলতে গিয়ে আসমানি নোয়ানের গলা বেঁধে আসে। চোখের কোণে জলকণা। সবাই কেবল অবাক হয়ে শুনছে। আকাশের সে কালো অতীত। কৌতূহল জেগেছে, তাহলে মাঝে আকাশ এত ভালো কিভাবে ছিল? আসমানি নোয়ান নিজেকে সামলে আবারও বলে, আমি অনেক কেঁদে কেটে অসুস্থতার দোহাই দিয়ে অনেক কষ্টে আকাশকে দেশে ফিরিয়ে এনেছিলাম। খুব কৌশলে আকাশের সাথে কাজ করেছিলাম। আকাশের গড়া সব কিছুতে আমি পিছন থেকে তালা লাগিয়েছিলাম। এরপর শেষমেশ আকাশকে রিহাবে পর্যন্ত পাঠিয়েছিলাম। দীর্ঘ 1 বছর আকাশ রিহাবে ছিল। আমি বা আকাশের বাবা কেউই একদিনের জন্য আকাশকে দেখতে যায়নি। 1 বছরের মাথায় খবর আসলো আকাশ ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। আর টিকতে না পেরে ছুটে গিয়েছিলাম আমার ছেলের কাছে। আকাশের চুল দাড়ি সব বড় হয়ে গিয়েছিল, কেমন পাগলের মতো দেখাচ্ছিল। উস্কো খুস্কো রুগা আকাশকে দেখে বুকটা ফেটে যাচ্ছিল। 1 বছর বুকে পাথর চেপে দূরে ছিলাম। ছেলের ভালোর জন্য যতটা কঠোর হতে হয় হয়েছিলাম। তার ফল সেদিন পেয়েছিলাম বাচ্চাদের মতো আকাশকে। সে আমাকে দেখে সেদিন বাচ্চাদের মতো নিঃশব্দে চোখের পানি ফেলেছিল। 2 হাতে আমার পা সাপটে ধরে বলেছিল, মা তোমার পায়ে পড়ি, আমার বাড়ি নিয়ে যাও মা। এখানটায় খুব বন্ধ করে, জানো আমার দম বন্ধ লাগছে। আমার এখানে থাকতে খুব কষ্ট হয়। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর খারাপ কাজের সাথে নিজেকে জড়াবো না। আমি ভালো হয়ে যাব মা। আমাকে তোমার সাথে বাড়িতে নিয়ে যাও, আমায় মন ভরে প্রকৃতি অনুভব করতে দাও। আমার আর কিচ্ছু চাই না মা। এই অন্ধকার ঘরে আমাকে আর রেখে যেও না, দয়া করে মা। আকাশের চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুতে আমার 2 পা ভিজেছিল। সেদিন দীর্ঘ রাত পেরিয়ে সকালে যেমন সূর্যের আলো দেখতে পাই, তেমনি সেদিন আমি আমার আকাশের অন্ধকার জীবন থেকে আলোকিত জীবনে আসার এক নতুন সকাল দেখেছিলাম। আকাশকে বাড়ি নিয়ে আসলাম। সে তার বাবার ব্যবসায় জয়েন করলো। আমার ছেলেটা ভালো হয়ে গেল। জন্ম থেকে যেটুকু রাগ ছিল সেটাই মাঝে মাঝে অ্যাপ্লাই করত। তাছাড়া আমার ভীষণ বাধ্য ছিল। এরপর আকাশের মতামতের বিরুদ্ধে গিয়ে সন্ধ্যার সাথে বিয়ে দিলাম। আমার বিশ্বাস ছিল আমি যে আকাশকে গড়েছিলাম সে সন্ধ্যাকে ঠিক একদিন ভালোবাসবে। আমার বিশ্বাস সত্য প্রমাণিত হলো। কিন্তু তার পরিণতি এমন হবে ঘুণাক্ষরেও টের পায়নি। সকলে স্তব্ধ হয়ে বসে আছে। সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কেন কাঁদছে সে জানে না। রিহাবে বলা আকাশের অসহায়ত্বে ঘেরা কথাগুলো বলার সময় আকাশের অবস্থা যেন সন্ধ্যার চোখে ভাসলো। আকাশ এত কষ্ট করে সেই লাইফ থেকে ফিরে আবারও সেই পথে চলে গেছে। এর চেয়ে কষ্টের আর কি আছে? আসমানি নওয়ানের চোখ থেকে 2 ফোঁটা জল গড়ায়। সে নিজেকে সামলে বলে, আকাশকে জেডি বাঁচিয়েছে জানি। এরপর ও ইংল্যান্ড থেকে আবারও সেই জীবনের সাথে নিজেকে মিশিয়ে নিয়েছে। আর সেই অ্যাক্সিডেন্টে ছেলেটার কিছু স্মৃতি মুছে গিয়েছে। যে স্মৃতির পাতায় তার কামব্যাক থেকে শুরু করে সন্ধ্যাকে বিয়ে করা, সন্ধ্যাকে ভালোবাসা, এসব ছিল, সব মুছে গিয়েছে।
লাস্ট কথাটাই সন্ধ্যার জন্য বোধহয় সবচেয়ে বড় ঝটকা ছিল। এজন্য আকাশ তাকে চিনতে পারে না। মেয়েদের প্রতি সে বিতৃষ্ণে আকাশের মনে পুষে আছে। সন্ধ্যার চোখ বেয়ে কফটা জল গড়ায়। এইবার আকাশের করা প্রতিটা কাজের পেছনে কারণ বুঝলো। আকাশ কি আর কখনো তাকে মনে করবে না? কথাটা ভাবতেই সন্ধ্যার আরও কান্না পায়। তার আকাশ যে এই আকাশের মাঝেই হারিয়ে গেছে। সে কিভাবে খুঁজে পাবে তার আকাশকে? সৌম্য, ইরা, রিহান সকলে স্তম্ভিত হয়ে বসে আছে। তারা কেউ জানতো না আকাশের এসব কাহিনী। আজ জেনে মনে হলো সকলেই বড়সড় শখ খেয়েছে। আসমানি নওয়ান সৌম্যর দিকে চেয়ে বলেন, সৌম্য আব্বা, আকাশ তোমার সাথে এমন কেন করছে তা আমি জানি না, কিন্তু কেউ ওর পিছনে আছে যে আকাশকে নিশ্চয়ই ভুল কিছু বুঝিয়েছে, যেই কারণে আকাশ তোমাকে শত্রু ভেবে বারবার আঘাত করছে। তুমি আকাশকে ভুল বুঝো না আব্বা। সৌম্য ঢোক গিলল। কেন যেন একটু হলেও শান্তি লাগলো, কারণ আকাশ নিজের অনিচ্ছায় সব কাজ করেছে। কাছের মানুষেরা কারণবশত বদলে যাওয়ার মতো আচরণ করলে মেনে নেওয়া যায়, কিন্তু ইচ্ছে করে বদলে গেলে মেনে নেওয়া যায় না। আকাশ যা করছে সব অনিচ্ছায় কারো প্ররোচনায়। কথাগুলো ভেবে সৌম্য ঢোক গিলল। ছোট করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।